পুরাটা শেষ করে ফেললাম। আমার এমনই হয় যখন এই তরকারিটা রান্না করতে আসি, তখনই এরকম হয়। অনেক মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ। আশা করছি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এখন হচ্ছে আমি একটা ডিফারেন্ট একটা ডিমের তরকারি রান্না করব সবজি দিয়ে। ওই রেসিপিটা আজকে আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। আর এই রেসিপিটা বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। মাছ মাংসের থেকে এই রেসিপিটা মানে এই ডিমের তরকারিটা অনেক অনেক বেশি মজা। সো ঠিক আছে, তাহলে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, যেহেতু দুপুরের রান্না অলরেডি আমার শাশুড়ি করে ফেলেছে আর এটা আমার অনেক খেতে ইচ্ছা করছে কয়েকদিন ধরে, তাই অল্প করেই রান্না করছি। এখানে 3টা ডিম নিয়েছি, একটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ, এটা যার যার ইচ্ছা মতো ঝাল, আর খুবই 1/4 চা চামচ এরকম পরিমাণের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সেম পরিমাণে আদা রসুন বাটা, জিরা বাটা আর লবণ একসাথে দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিব, ফেটিয়ে নিয়ে দেন হচ্ছে ভেজে ফেলবো আর কি। তো এটা হচ্ছে তেমন কোনো না, আর যেহেতু এটা আমি তরকারি রান্না করব তাই আর কি এইভাবে করে এই মশলাগুলো অ্যাড করছি। আপনারা চাইলে মশলাগুলো অ্যাড না করেও কিন্তু রান্না করতে পারেন, অ্যাড যে করতেই হবে এমন কোনো কথা না। আর এখানে চুলায় তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে গিয়েছে, সবগুলো ডিম আমি একসাথে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডিমগুলোকে আমি পিস পিস করে তো এভাবে কেটে নিয়েছি। আর এখানে সাইডে যে ছিল, আমার অভ্যাস সব সময় এরকম ডিম থাকলে না আমি সাইডে থেকে নিয়ে খাই আর কি, আমার কাছে ভালো লাগে। আর এই ডিম ভাজাটা অনেক অনেক বেশি মজা হয়। আর তো আমি এই ফাঁকে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে করতে করতে এত বেশি মজা লাগছে, প্রায় এক পিস ডিম শেষ করে ফেলছি। শেষ করে ফেললাম। আমার এমনই হয় যখন এই তরকারিটা রান্না করতে আসি, তখনই এরকম হয়। অনেক মজা। তো এখানে তরকারিটা রান্না করার জন্য সবজি হিসেবে আমি 2টা বেগুন আর 2টা আলু নিয়েছি, একটা বড় সাইজের একটা মাঝারি সাইজের, আর 2টা বেগুন নিয়েছি মাঝারি সাইজের। আর এখানে এই যে দেখেন এরকম কিউব কিউব, মানে 4 কোণাও না, ঠিক 3 কোণা করে এরকম একটু বাঁকা বাঁকা করে পেঁয়াজ আর আলুগুলো কাটতে হবে। আর আমাদের বটিটা একদমই ধার না, তো আমার কাটাটা সুন্দর হয় না বেশি একটা। আর এখানে তো আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখন এক এক করে এখানে আমি সবগুলো মশলা অ্যাড করে দিব। এখানে আমি প্রায় হচ্ছে 1.5 চা চামচের মতো আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা দিলাম 1 চা চামচ, তো এরকম দিয়ে দিলাম। এগুলা দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে আদা রসুনের একটা স্মেল আছে, কাঁচা স্মেল, ওই স্মেলটা যাতে না থাকে। এই জন্য তেলের মধ্যে দিয়ে কিন্তু প্রথমে আদা রসুনটাকে একটু ভাজতে হয় কিছু সময়। এটা যারা পাকা রাঁধুনি সবাই জানে, যারা কাঁচা রাঁধুনি, নতুন রাঁধুনি আছে তাদের জন্য মূলত এই টিপসটা। এখন এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর এখানে আমি একটু পানি দিয়ে নিলাম, কারণ হচ্ছে এখানে যেহেতু আমার আদা রসুনের থেকে তেলের পরিমাণটা বেশি ছিল, তাই আদা রসুনটা একটু মানে পুড়ে যাচ্ছিলো বা লেগে যেহেতু আর কি আমি গুঁড়া মশলাগুলো দিতে দিতে, তো গুঁড়া মশলাগুলো দিতে দিতে যাতে পোড়া না লেগে যায় এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখানে কিন্তু খুব বেশি পানি ঢেলে দেওয়া যাবে না। আর এখানে আমি পরিমাণ মতো আমি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিলাম, হাফ চা চামচ হচ্ছে হলুদ, হাফ চা চামচ মরিচ, সবজি অনুযায়ী আর কি। আর আমি কখনোই না অত বেশি মেপে ঝুপে কাজ করি না, আমার হচ্ছে আন্দাজ মতো সবসময় দিয়ে দেই। সব কিছু গুছাই রেখে দাও, আর কিছু লাগবে না। তো এইখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে অলমোস্ট। এখানেই তো বেগুনগুলো
এখন হচ্ছে ঢাকনাটা খুলে দিয়ে আমি আরও কিছুক্ষণ প্রায় 5 মিনিটের মতো কষাবো আর কি। দেন এটার মধ্যে ঝোল দিয়ে দিব। ওইদিকে বেগুন পোড়া হচ্ছে, বেগুন ভর্তা বানানো হবে। এটা আমাদের ছাদের গাছের বেগুন। এটা এখানে হয়ে গেছে কষানো একদম। এই যে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে তখন দেখবেন যে আলুটা প্রায় অর্ধেকটা কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে এটা সেদ্ধ মানে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা একটু বেশি করেই দিব, কারণ এখানে যখন ডিমটা দিব তখন ডিম অনেকটাই ঝোল শুষে নিবে আর কি। এখানে আরও একটু ঝোল লাগবে আমার। তো এটা এখন হচ্ছে আমার আলু বেগুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব এর মধ্যে। ডিমগুলো দিয়ে একটু ঢেকে দিব। ঝোলটা যখন মোটামুটিভাবে টেনে এসেছে তখন হচ্ছে ওপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। যখন ধনিয়া পাতা না থাকে এর বদলে কিন্তু জিরার যে ছাঁক বলে, অর্থাৎ জিরা গুঁড়া করে দেয়, ওইটাও দিলে পারে। ওটা দিলেও খুব সুন্দর একটা স্মেল আসে। আমার আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করছি ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।